বাংলাদেশকে অস্থিতিশীল করতে পলাতক একটি দল সর্বাত্মক চেষ্টা করছে অভিযোগ ডক্টর ইউনূসের। চ্যালেঞ্জ উতরাতে পারবেন ডক্টর ইউনূস, আশা আরেক নোবেল জয়ী অমর্ত্য সেনের। আলোচিত চ্যারিটেবল মামলার দণ্ড থেকে খালেদা জিয়াকে খালাসের রায় আপিল বিভাগেও বহাল। হয়রানি করতেই মামলা, দাবি আইনজীবীদের। প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক পদে ফলাফল বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত, নিয়োগে বাধা দেখছেন না আইনজীবীরা। একদিনেই ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক হবে, বাণিজ্য উপদেষ্টার আশ্বাস। খাদ্যপণ্যে ভেজাল হলে ছাড় নয়, হুঁশিয়ারি শিল্প উপদেষ্টার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দেশে অপরাধের পরিমাণ আগের চেয়ে বাড়েনি, বরং অন্তর্বর্তী সরকারের ওপর জনগণের আস্থা রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি অভিযোগ করেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে পলাতক একটি দল সর্বাত্মক চেষ্টা করছে। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে ফাটল ধরেনি বলেও মনে করেন প্রধান উপদেষ্টা। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের। পুরস্কার দিবেন। 2024 সালের 5 আগস্ট পরবর্তী অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় 7 মাসে আইন শৃঙ্খলার পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন, ছাত্রদের নতুন দল গঠন সহ রাজনৈতিক ঘটনা প্রবাহে নানা বিষয়ে বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা। সংস্কারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ধ্বংসাবশেষ থেকে নতুন চেহারায় আসছে বাংলাদেশ। তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে সহজ করায় দেশ বিদেশের আস্থা অর্জন করা সম্ভব হয়েছে। তিনি দাবি করেছেন, অপরাধের পরিমাণ আগের থেকে মোটেও বাড়েনি। আমার মনে হয় দেশের মানুষের আস্থা আমাদের উপরে আছে, বিপুল পরিমাণে আছে। আমি তো হিসাব নিচ্ছি, কোনো অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি। আমি যদি আগের মতোই হয়েছে। সমস্যা আপনিও জানেন, আমিও জানি। প্রথম দিকে সমস্যা ছিল যে পুলিশ বাহিনী যাকে দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম তারা ভয়ে রাস্তায় নামছিল না, কারণ দুদিন আগে তারা এদেরকে গুলি করেছে। কাজে মানুষ দেখলেই সে ভয় পায়। কাজে তাকে ঠিক করতে করতে আমাদের কয়েক মাস চলে গেছে। এখন মোটামুটি ঠিক হয়ে গেছে, আবার নিয়ম শৃঙ্খলার দিকে আমরা রওনা হয়েছি, কাজ করতে থাকবো। প্রত্যাশিত সংলাপ এখনো শুরু করতে না পারায় আক্ষেপ প্রকাশ করেন। কোন সুপারিশে সবাই একমত হয়েছে, এরকম যে সমস্ত সুপারিশে তারা একমত হয়েছে সেগুলো আমরা আলাদা একটা কাগজে নিয়ে আসবো। তখন এটাকে আমরা বলবো এটা চার্টার, একটা জুলাই চার্টার, এবং সবাইকে আহ্বান জানাবো আপনারা সবাই যেহেতু একমত হয়েছেন সই করে দেন। জুলাই চার্টার এর মতোই আমরা এখন চলবো। সেই পরিপ্রেক্ষিতে তখন নির্বাচনটা হবে। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাব দেন প্রধান উপদেষ্টা। পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছে, প্রতিক্ষণই আছে, প্রতি জায়গাতেই আছে। আওয়ামী লীগের রাজনীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা গেছে, বিভিন্নজন বিভিন্ন কথা বলছেন। এটা নিয়ে আপনার অবস্থানটা কি? ওই যে ঐক্যমত, আমরা বরাবরই ফিরে যাচ্ছি ঐক্যমতে। সবাই মিলে যা ঠিক করবে আমরা তাই করব। সবাই এই দেশের নাগরিক, আমাদের এই দেশের উপরে সমান অধিকার। আমরা সব ভাই ভাই, আমাদেরকে এই দেশেই বাঁচতে হবে, এ দেশকেই বড় করতে হবে। কাজে যে মত দল করবে তো বটে, সব কিছু করবে। কারো কোনো এই দেশ থেকে কেড়ে নেওয়ার, এদের তার অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই। কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে, এটুকুই শুধু। দলগুলোর মধ্যে ঐক্য ফাটলের অভিযোগ নাকচ করেন তিনি। সবাই সমর্থন করছে, সবাই চাচ্ছে যে সুন্দরভাবে দেশ চলুক, তাদের মধ্যে ঐক্য আছে, সবার মধ্যে ঐক্য আছে। রাজনৈতিক বক্তব্যের মধ্যে অনেক তফাৎ আছে, কিন্তু তার মানে এই নয় তার ঐক্যের মধ্যে ফাটল ধরেছে, এরকম কোনো ঘটনা ঘটেনি। ছাত্রদের নতুন দল গঠনে সরকার কোনো সহায়তা করছে না বলেও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার কোনো সহায়তা করে না। 3 জন ছাত্র প্রতিনিধি ছিল সরকারের ভেতরে, যিনি রাজনীতি মনস্থির করেছেন তিনি সরকার থেকে ইস্তফা দিয়ে চলে গেছেন। উনি প্রাইভেট সিটিজেন হিসেবে রাজনীতি করবেন, এর কার বাধা দেওয়ার কি আছে? সৈয়দ আব্দুল মোহিত, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানালেও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ওপর আস্থা রাখছেন ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমে পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের রাজনীতি, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আওয়ামী লীগ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তাকে গভীরভাবে প্রভাবিত করছে, ভবিষ্যৎ নিয়েও চিন্তিত। তবে প্রধান উপদেষ্টা প্রসঙ্গ টেনে তিনি বলেন, ডক্টর ইউনূস একজন যোগ্য এবং অসাধারণ মানুষ। ধর্মনিরপেক্ষতা, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে তার বন্ধু ডক্টর ইউনূস শক্তিশালী বার্তা দিচ্ছেন। তিনি আরো বলেন, হঠাৎ করে কেউ ক্ষমতায় এলে তার সামনে কিছু চ্যালেঞ্জ তৈরি হয়। প্রধান উপদেষ্টা সেসব চ্যালেঞ্জ খুব সহজেই অতিক্রম করতে পারবেন বলে বিশ্বাস এই ভারতীয় অর্থনীতিবিদের।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খালাসের রায় আপিল বিভাগেও বহাল। বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেয়। রায়ের পর আইনজীবীরা জানান, খালেদা জিয়ার মামলার ফাইল যেই পেয়েছে সেই পুরস্কৃত হয়েছে। রুকনুজ্জামানের রিপোর্ট। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট নামে অবৈধভাবে 3,15,43,000 টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়া সহ 4 জনের বিরুদ্ধে 2010 সালে মামলা করে দুদক। 2018 সালের 19 অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত 5 খালেদা জিয়া সহ 3 আসামিকে 7 বছরের কারাদণ্ড ও জরিমানা করে। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর এই মামলায় গত 27 নভেম্বর বেগম খালেদা জিয়াকে খালাস দেয় হাইকোর্ট। এই ধারাবাহিকতায় এই রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক ও রাষ্ট্রপক্ষ। সোমবার হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। যারা সাথে কারিগর ছিল এসব মিথ্যা হামলার, বেগম খালেদার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা হামলার কারিগর ছিল, ইঞ্জিনিয়ার ছিল, তারা তো পলাতক। এখন লয়ার পালাবে না, লয়ার তো আইনের উপরে কাজ করবে। কারণ তারা যারা আইনজীবীর বাইরে গিয়ে সরকার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য দুদক ব্যবহার করেছিল, আদালতকে ব্যবহার করেছে বলে বেগম খালেদাকে সে মামলার সাজা দেওয়া হয়েছিল। এই মামলাটি একেবারেই ভিত্তিহীন ছিল। এইটি তবু তৎকালীন সময়ে বিচারিক আদালত সম্পূর্ণরূপে রাজনৈতিকভাবে সরকার দ্বারা প্রভাবিত হয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে বেগম জিয়াকে দোষী সাব্যস্ত করে 5 বছরের শাস্তি প্রদান করেন। তার বিরুদ্ধে আমরা মহামান্য হাইকোর্ট বিভাগে আপিল ফাইল করেছিলাম। সেই আপিল অনারেবল হাইকোর্ট ডিভিশন সমস্ত সাক্ষী প্রমাণ বিশ্লেষণ করে আপিলটি মঞ্জুর করেছিলেন এবং সেখানে আপিলে তিনি রায়ে পরিষ্কার করে বলেছেন যে এই মামলাটি ভয়েড ইনিশিও, এটি দুদকের কোনো এখতিয়ার ছিল না, এটা দুদকের কোনো এখতিয়ারের মধ্যে পড়ে না, অথবা কোনো অপরাধও এই মামলায় সংগঠিত হয় নাই। রায়ের পর আইনজীবীরা জানান, কেবল হয়রানি করতেই এই মামলা। খালেদা জিয়ার আইনজীবী জানান, এই মামলায় 33 জন সাক্ষীর একজনও দুর্নীতির প্রমাণ করতে পারেননি। জিয়া পরিবারের বিরুদ্ধে যে সমস্ত মামলা যে জজই হাত দিয়েছেন সেই জজই পুরস্কারপ্রাপ্ত হয়েছেন। সুতরাং এই মামলাগুলো ভিত্তিহীন। 33 জন সাক্ষীর কেউ এই মামলায় বেগম জিয়া যে এখানে এটা আত্মসাৎ করেছে কেউ প্রমাণ করতে পারেন নাই। খালেদা জিয়ার ক্ষমতার অপব্যবহার করেছেন তা প্রমাণ করতে পারেনি দুদকও। দেখা যাচ্ছে যে আইও সাহেব বা তারা জেরায় স্বীকার করে ফেলেছে এখানে ক্ষমতার কোনো অপব্যবহার করা হয়নি, বা জমিটা কিনতে গিয়ে কোনো রকম অ্যাবিউজ অফ পাওয়ার বা মিসইউজ অফ পাওয়ার এই ধরনের কিছুই আসেনি, ক্রিমিনাল মিসকন্ডাক্ট আসেনি, যে কারণে আজকে আপিলগুলো সবই ডিসমিস হয়ে গেছে। দুদক করেছিল। অবস্থানটা অ্যাকর্ডিং টু মেরিট আমরা তো চেষ্টা করেছি, পারলাম না, কারণ হচ্ছে ক্ষমতার অপব্যবহার নাই। ক্ষমতার অপব্যবহার যদি না থাকে তাহলে 5-2 সাজা হবে না। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সম্পূর্ণ খালাসের পর বেগম জিয়ার বিরুদ্ধে আর 2টি মামলা রয়েছে, একটি হত্যা ও অন্যটি বিস্ফোরক মামলা। আওয়ামী লীগ সরকারের পতনের পর মুক্ত হয়ে তিনি বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকার নির্বাচনে রোডম্যাপ দিতে যত দেরি করবে দেশের তত ক্ষতি হবে বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচিত কর আইনজীবীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজার জিয়ারতের পর এসব কথা বলেন তিনি। জানান, ছাত্রদের পাশাপাশি আরও রাজনৈতিক দল আসবে, সবার চিন্তা নিয়ে জনগণের কাছে যেতে হবে, নির্বাচনে পাশ করে সংসদে আসতে হবে, নির্বাচনে গিয়ে জনগণের কাছ থেকে ম্যান্ডেট নেয়ার কথা বলেন তিনি। বিএনপির এই নেতা বলেন, স্বৈরাচার বিতাড়িত হয়েছে, এখন দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার অপেক্ষা করছে সাধারণ জনগণ। দ্রুত নির্বাচন ছাড়া সংকটের সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তিনি। তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে 6,531 জন সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক পদে নির্বাচন করে প্রকাশিত চূড়ান্ত ফলাফল বাতিল ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এতে তাদের নিয়োগে আরও কোনো বাধা দেখছেন না আইনজীবীরা। রুকনুজ্জামানের আরও একটি রিপোর্ট। গেল 6 ফেব্রুয়ারি তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের 6,531 জনের নিয়োগ বাতিল করে দেয় উচ্চ আদালত। তাৎক্ষণিক আদালত প্রাঙ্গণে নজিরবিহীন বিক্ষোভ করেন চাকরি প্রত্যাশীরা। এরপর থেকে নিয়োগ বহালের দাবিতে রাস্তায় ভুক্তভোগীরা। পুলিশের জল কামান, লাঠিচার্জ কোনো কিছুই আন্দোলন থেকে সরাতে পারেনি তাদের। উপায় না দেখে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
সোমবার সেই আবেদনের শুনানি শেষে নিয়োগ বাতিল করে দেওয়া হাইকোর্টের রায় 1 মাস স্থগিত করে আপিল বিভাগ। তবে অবজারভেশন দেয় ওই দিন কারা আদালতের দরজায় লাথি মেরেছে তাদের চিহ্নিত করা দরকার। হাইকোর্ট বিভাগ যে রায়টি দিয়েছিল, রায় দিয়ে 6531 জন সহকারী শিক্ষকের নিয়োগটাকে বাতিল করেছিল, করে 2024 সালের কোটা সংক্রান্ত যে সরকারের প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনের ভিত্তিতে নতুন করে ফলাফল প্রকাশের যে সিদ্ধান্ত দিয়েছিল সেটির কার্যকারিতা স্থগিত করেছে। এর ফলে এই 6531 জন শিক্ষক যারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিলেন এবং যারা যোগদানের অপেক্ষায় ছিলেন, তাদের যোগদানের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা রইল না। যে এদের সবার নিয়োগ হয়েছিল, এদের সবার নিয়োগ কনক্লুডেড হয়েছিল আগের সরকারের সময়, কিন্তু আদালতের কাছে সেটা বিচার্য বিষয় হয়নি। আদালত যেই সাংবিধানিক বিচারের মানদণ্ড ফলো করে 27 BCS এবং নির্বাচন কমিশন ডিল করেছেন, সেই একই মানদণ্ড, একই সাংবিধানিক দায়বদ্ধতা, সংবিধানের প্রতি অনুগত থেকে, ন্যায় বিচারের প্রতি কমিটেড থেকে এরা কোন সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হয়েছে সেটা দেখেননি। আজকে ওনাদের প্রতি ন্যায় বিচার করেছেন। আপনাদের মাধ্যমে পুরো জাতির কাছে এই জিনিসটা আমরা জানালাম যে সবাই যেন বিচার বিভাগের প্রতি আস্থা, শ্রদ্ধা আবার ফিরিয়ে আনেন, এবং আমরা এই আশাবাদ ব্যক্ত করতে পারি যে সামনের যে দিনগুলো আসবে অবশ্যই বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। হাইকোর্টের রায় স্থগিত হয় খুশিতে আত্মহারা শিক্ষকরা। এই বিজয় আসলে 6531 জন শুধু শিক্ষকই না, 6531 জনের যে পরিবার, সবার বিজয়। আসলে মানুষ মাত্রই আবেগপ্রবণ, আমরা আমাদের আবেগকে সংযত করতে পারিনি হয়তো, সেজন্য আমরা পুরো রাষ্ট্রের কাছে আমরা ক্ষমা প্রার্থী, আমরা ক্ষমা চাচ্ছি। আমরা জাতি গড়ার কারিগর, আমরা আপনাদের সবার কাছে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা একটা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরাই আগামী ভবিষ্যতে আমরা যে জাতি গড়ার কারিগর সেটা স্পষ্টভাবে প্রমাণ করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। গত বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেয় সর্বোচ্চ আদালত। এই রায়ের ফলে কোটার ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের 6531 জনের নিয়োগ অনিশ্চয়তায় পড়ে। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। ভোজ্য তেলের বাজারে চরম সংকটের কথা স্বীকার করলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আশ্বাস দিয়েছেন বাজারে সয়াবিন তেলের সরবরাহ 2-1 দিনে স্বাভাবিক হওয়ার। এ সময় শুল্ক উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন খাদ্যপণ্যের ভেজালের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। রমজানের শুরু থেকেই চড়া নিত্যপণ্যের বাজার, খাদ্যপণ্যের ভেজাল নিয়েও আলোচনা কম নয়। সরেজমিনে বাজারের সার্বিক খোঁজখবর নিতে সোমবার রাজধানীর টাউন হল কাঁচাবাজার পরিদর্শনে যান বাণিজ্য ও শিল্প উপদেষ্টা। শাকসবজির বাজার থেকে শুরু করে মুদি দোকান, বিক্রেতাদের সঙ্গে কথা বলেন দুই উপদেষ্টা, খোঁজ নেন সয়াবিনের বাজার পরিস্থিতির। পরে সাংবাদিকদের জানান বাজারে নিত্যপণ্যের কোনো ঘাটতি নেই। এই মুহূর্তে তেলের কনজাম্পশন প্রায় 60% হচ্ছে পাম অয়েল। এটা সরকার নির্ধারিত মূল্য থেকে আরও 20-25 টাকা কমে বিক্রি হচ্ছে, সেখানে কোনো সরবরাহের ঘাটতি নেই। সয়াবিন কেন্দ্রিক একটা সরবরাহ ঘাটতি রয়েছে বাজারে, যেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং আমরা আশা করছি আজকে থেকে এটা সরবরাহ ব্যবস্থা উন্নতি হচ্ছে। আমরা প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করছি। যখনই কোনো জিনিসের চাহিদা হয় তখন এটা প্রেশারের কারণে দাম বেড়েছে, তবে কিছু ধরনের লেবুর দাম বেড়েছে, কিছু ধরনের লেবুর দাম স্থিতিশীল আছে। তো জেনারেলি শুধু যেটার দাম অনেক বেশি বেড়েছে ওইটার রেফারেন্স দেওয়া বা ওইটার বুনিয়াদে কথা বলাটা মেবি সবসময় রাইট নয়। এ সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানান খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে বিএসটিআই। 3 জন ম্যাজিস্ট্রেট 3টা টিম নিয়ে কাজ করেছেন। এই ব্যাপারে বিএসটিআই সক্রিয় থাকবে, ফরমালিন বা ভেজাল প্রতিরোধের জন্য কাজ করবে। আজকে 4টা বাজারে যাওয়া হয়েছে, নিউ মার্কেট, 27 নম্বর, জেনেভা ক্যাম্প, আর এখানে এটা চলমান থাকবে। এদিকে উপদেষ্টারা চলে যাওয়ার পরপরই বাজার পরিস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান দোকানিরা। আমরা তেল পাচ্ছি না, আমার প্রতিদিন সর্বনিম্ন 10 কার্টুন তেল লাগে সেখানে আমি আজকে সকালে কোম্পানি আমাকে অনলি 2 কার্টুন মাল দিয়ে গেছে, 8 পিস। ব্যবসা করে খালি জরিমানা করে দেয়, দাম কেন বাড়লো, কিন্তু কমাই তো দেয় না। 27-28 তারিখে দাম বেশি ছিল, এখন একবারে আগের থেকে 200-100 টাকা কেজি তো কমছে। দাম নিয়ন্ত্রণে খুচরা পর্যায়ে তদারকি বাদ দিয়ে পাইকারি মোকামগুলোতে নজরদারি বাড়ানোর তাগিদ দেন বিক্রেতারা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।
রাজধানীর শাহজাদপুরের বাঁশতলা এলাকার সোদিয়া নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে 4 জনের মৃত্যু হয়েছে। ছাদের তালা বন্ধ থাকায় ধোঁয়ায় দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে দুপুর 1টার দিকে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। বিস্তারিত মামুন আব্দুল্লাহ রিপোর্টে। তো ফোন দেওয়ার পর বাবাই ফোন ধরে না, সাথে মামাই আসছিল, মামারে বলছি বাইরেতে আছি, পরে আব্বু আর বেরোতে পারে নাই, তো ভাই অন্ধকার হয়ে গেছে। স্বপ্ন পূরণে ছেলে যাবে বিদেশ, বিদায় জানাতে ঢাকায় আগমন বাবার। মঙ্গলবার ফ্লাইট, তাই একটি আবাসিক হোটেলে উঠেছিলেন বাবা। কিছু বুঝে ওঠার আগেই ভবনে আগুন। সে আগুনে মারা গেলেন পিরোজপুরের বাসিন্দা সেই হতভাগা বাবা। আমি রাত্রেবেলা হোটেল রেখে গেছিলাম, পরে তাদের সাথে আর দেখা হয় না। সকালে আমি অন্য একটা বাসায় ছিলাম, আসে দেখি ইয়েতে পার্লারে আগুন লাগছে হালকা কইরা, ধোঁয়া ছড়াইতেছে। তো ফায়ার সার্ভিস আসতে আসতে লেট হওয়ার তার আগে আগুন ধরে গেছে। রাজধানীর শাহজাদপুরে অবস্থিত সৌদিয়া নামের একটি আবাসিক হোটেলে সোমবার বেলা 12টার দিকে লাগে আগুন। প্রত্যক্ষদর্শীরা জানান 6তলা ভবনটির দোতলার বিউটি পার্লার থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুনের ধোঁয়ায় ছেয়ে যায় আবাসিক হোটেলটির 3তলা থেকে 6তলা পর্যন্ত। ভবনটির বাসিন্দাদের ধারণা, এসির কাজ করার সময় আগুনের সূত্রপাত হতে পারে। দোতলা থেকে ভিতরে আগুন লাগছে, কম্প্রেসারের থেকে ব্লাস্ট হয়েছিল বোধহয়। আবাসিক হোটেল ম্যানেজার এসে বলতেছে উপরে আগুন লাগছে। উপরে আগুন লাগার পরে আমি দোকান থেকে বেরোতে পারি না, দোকান থেকে উপর থেকে গ্লাসগুলো ভেঙে পড়তেছে। পরে আমি দোকান অফ করে দিয়ে বের হয়ে গেছি। ফায়ার সার্ভিস বলছে আবাসিক হোটেলটির সরু পথ এবং কাঁচ বন্ধ থাকায় ধোঁয়া বেরোতে পারেনি। ফলে ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যায় হোটেলে অবস্থান করা 4 জন। ভবনটি নিয়ম মেনে নির্মাণ করা হয়নি এবং যথেষ্ট অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না বলেও জানায় ফায়ার সার্ভিস। চিলেকুটার যে দরজাটা ছিল, সেই দরজাটা বন্ধ ছিল ছাদে যাওয়ার জন্য। অর্থাৎ প্রচণ্ড ধোঁয়া হওয়ার কারণে এই আবাসিক হোটেলের ভিতরে যারা ছিল তারা বাসার জন্য উপরের দিকে উঠে গেছিল। কিন্তু উপরে উঠতে গিয়ে যখন দেখছে যে ছাদের যে দরজাটা বন্ধ অবস্থায় আছে, যার কারণে তারা আর বের হইতে পারে নাই, যার কারণে সাফোকেশনের কারণে, ধোঁয়ার কারণে লোকগুলো মারা যায়। পুলিশ বলছে লাশের ময়না তদন্তের পর লাশ হস্তান্তর ও ঘটনা তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এটা আমাদের কাছে মনে হয়েছে একটা ছোট বিল্ডিং, এখানে এই 6তলা 7তলা কিভাবে হলো, বা এই বিল্ডিংয়ের অনুমোদন ঠিকমতো ছিল কিনা, আইনানুগ যে বিষয়গুলো যাচাই বাছাই করা দরকার, সেই সবগুলোই আমাদের তদন্তের মধ্যে চলে আসবে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। গত 6 মাসে অভিযুক্ত সাবেক মন্ত্রী, এমপি, আমলা, ব্যবসায়ীদের দেশে থাকা 10,310 কোটি অবৈধ টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিদেশে পাচার হওয়া 165 কোটি টাকা সম্পদও জব্দের দাবি করেছে দুদক। তবে পাচার হওয়া সম্পদ জব্দ এবং টাকা ফিরিয়ে আনার সম্ভাব্যতা নিয়ে দুদকেরই সাবেক কর্মকর্তারা প্রশ্ন তুলেছেন। রিপোর্ট করছেন ফরুক বাবু। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী আনিসুল হক, এমপি মন্ত্রীদের অবৈধ সম্পদ জব্দে তৎপর দুর্নীতি দমন কমিশন দুদক। শুধু রাজনীতিবিদ নয়, ব্যাংক খাত থেকে হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ থাকা এস আলম গ্রুপ এবং বসুন্ধরা গ্রুপের দেশ বিদেশে থাকা সম্পদ জব্দেও দুদক মাঠে নেমেছে। দুদকের তথ্য অনুযায়ী গেল 6 মাসে 74টি আদেশে দেশ থেকে স্থাবর অস্থাবর 10,310 কোটি টাকা ও বিদেশে পাচার হওয়া 165 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। যদিও বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশ বাস্তবায়ন নিয়ে সংশয়ে সংস্থাটির সাবেক এক মহাপরিচালক। এই সম্পদ ফেরত আনতে গেলে সংশ্লিষ্ট সেই মামলায় সেই ব্যক্তির সাজা হওয়ার দরকার আছে, সেই সম্পদ বাজেয়াপ্ত হওয়ার দরকার আছে আদালতের মাধ্যমে, এবং সেই মামলা একেবারে চূড়ান্তভাবে নিষ্পত্তি হওয়ার দরকার আছে। একদম হাইকোর্ট, আপিল বিভাগ এগুলো সব শেষ হওয়ার পরে তারপরে সেই বাজেয়াপ্তের আদেশ সংশ্লিষ্ট দেশে পাঠাতে হয়, এবং সেই দেশ যদি এটা কার্যকর করে তাহলেই সেই সম্পদ ফেরত আসতে পারে। এছাড়া ফেরত আনাটা খুবই কষ্টকর, খুবই কঠিন বিষয়। এদিন খুলনা 6 আসনের সাবেক এমপি আক্তারুজ্জামানের বিরুদ্ধে 13 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে গত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন 13,96,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের অপরাধে মামলা হয়েছে। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। রমজানের শুরুতেই জমে উঠেছে রাজধানীর ঐতিহ্যবাহী বেইলি রোডের ইফতার বাজার। মুখরোচক বাহারি ইফতার সামগ্রীর পসরা সাজিয়েছেন বিক্রেতারা। খাবারের গুণগত মান ঠিকঠাক থাকলেও দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তাদের। বিস্তারিত ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদনে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য খ্যাত রাজধানীর বেইলি রোড, এর বাইরেও এলাকাটি আরেকটি পরিচয় পায় রোজার সময়ে। পবিত্র রমজান মাস জুড়ে বেইলি রোড পরিণত হয় ইফতার বাজারে। এই অভিজাত ইফতার বাজারের পরিধি এখন বেইলি রোড ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে আশপাশেও। রাজধানীর দূর দূরান্ত থেকে মানুষ ইফতার সামগ্রী কিনতে প্রতিদিনই আসেন বেইলি রোডে। সারা বছর যেসব দোকানে ফাস্টফুড, পিঠা বা অন্যান্য খাবার সামগ্রী বিক্রি হয়, সেগুলোতে রোজার মাসে থাকে ইফতারের আয়োজন। এখানকার ইফতার সামগ্রী যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর, তাই রুচিশীল মানুষের প্রথম পছন্দ বেইলি রোডের ইফতার। মানও ভালো, এদের ব্যবহারও ভালো, সবকিছু মিলেই আমরা এটি আসি আশেপাশে যারা। খাবারের গুণগত মানের কারণে আশপাশের লোকের পছন্দ এখানকার ইফতার। অনেকেই দীর্ঘদিন ধরেই ইফতার কিনছেন এখান থেকে। ওদের প্রত্যেকটা দোকানের মধ্যে খাবারের কিছু বৈচিত্র্য আছে। এদের মাটন বটি আছে, চিকেন হারিয়ালি, তারপরে আস্ত চিকেন রোস্ট থাকে, মাটন লেগ পিস থাকে। যারা যে যেটা পছন্দ করে সেটাই আছে। ওদের খাবারের টেস্টটা খুবই একটু ইউনিক লাগে আর কি, ভালো লাগে। এখানে ওই যে আপনার ইফতারি আইটেমগুলোই সবচেয়ে আমার ভালো লাগে। বেইলি রোডের নবাবী ভোজ, পিঠা ঘর আর ক্যাপিটালে সবচেয়ে বেশি ভিড় ক্রেতাদের। পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারও পাওয়া যায় এখানে। রোজাদারদের সুস্থতার বিষয়টি মাথায় রেখে স্বাস্থ্যসম্মতভাবে খাবার পরিবেশনে জোর দেন ব্যবসায়ীরা। পুরান ঢাকায় যে সকল ইফতারি মানুষ আগেরকার সেই 52-53 বছরের বা ঐতিহ্যে মানুষ যেসব গ্রহণ করত, সেই খাবারগুলো এখন বেইলি রোডে যারা ইতিপূর্বে ব্যবহার করতেন নবাবী ভোজ, সেই খাওয়াগুলো মানুষকে সবচেয়ে বড় যে জিনিসটা সাশ্রয়ী মূল্যে সুস্থভাবে পরিবেশন করে। গুড়ের জিলাপিটা রেখেছি, সেটা আমাদের এবছরের জন্য স্পেশাল আইটেম। হালিম আছে, মাটন, বিফ, তারপর সাসলিক, চিকেন ললিপপ, তারপর চিকেন রোস্ট, বিফ রেজালা, মাটন রেজালা। হালিম, কাবাব আইটেম ছাড়াও স্পেশাল বোম্বে জিলাপি, স্পেশাল রেশমি জিলাপি, জর্দা, ফালুদা, বাদাম শরবত সহ বাহারি ইফতারের পসরা সাজিয়েছে হোটেল রেস্তোরাঁগুলো। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। আর কারো লাশ যাতে বেওয়ারিশ হিসেবে দাফন করতে না হয় সেজন্য সবাইকে সচেতন হতে তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর কাকরাইলে আঞ্জুমান মফিদুল ইসলামের নতুন ভবন আঞ্জুমান জে টাওয়ারের উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান। সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ও খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আঞ্জুমান মফিদুলের সভাপতি মুফলেহ আর ওসমানী এবং সহসভাপতি গোলাম রহমান নতুন ভবন উদ্বোধন শেষে এতিম শিশুদের সাথে ইফতার করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সমাজে যে সমস্ত দুর্বলতা রয়েছে তা দূর করা সম্ভব। আঞ্জুমানে মফিদুল ইসলাম এই উপমহাদেশের একটি অনন্য প্রতিষ্ঠান বলেও প্রধান উপদেষ্টা উল্লেখ করেন। পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং বন সংরক্ষণ বিষয়ক আইনি কাঠামোতে একসঙ্গে বাংলাদেশ ও ব্রাজিল কাজ করতে পারে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত পরিবেশ, ন্যায় বিচার ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিতে বিচারিক ভূমিকা বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তিনি। বলেন, জলবায়ু পরিবর্তনে নানামুখী সংকটে আছে বাংলাদেশ। পরিবেশ সংরক্ষণে আইন থাকলেও সেটি সবসময় কার্যকর করা হচ্ছে না। টেকসই পরিবেশ ব্যবস্থাপনা নিশ্চিতে বিচার ক্ষেত্র ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করেন প্রধান বিচারপতি। সেমিনারে ব্রাজিলের প্রধান বিচারপতি অ্যান্টনিও হারমান বেঞ্জামিন পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করে ব্রাজিলের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের আহ্বান জানান। বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, জীববৈচিত্র্য সংরক্ষণ, টেকসই বন ব্যবস্থাপনায় বিচারিক সহযোগিতা স্থাপন করতে পারে দুদেশ। দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে দুদকের মামলায় খালাস দিয়েছে হাইকোর্ট। সম্পদের হিসাব বিবরণী জমা না দেয়ায়
2015 সালে দুদকের করা মামলায় 3 বছরের জেল, 1 লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও 1 বছরের সাজার আদেশ দেয় আদালত। আজ আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে এই অভিযোগ থেকে খালাস দিয়েছে হাইকোর্ট। বিচারপতি শহীদুর রহমানের আদালত এই রায় দেয়। আদালতের কথা উল্লেখ করে মাহমুদুর রহমানের আইনজীবী জানিয়েছেন, মাহমুদুর রহমানের কোনো অবৈধ সম্পদ পাওয়া যায়নি, শুধুমাত্র তাকে সামাজিকভাবে হেয় করার জন্য এই মামলা করা হয়েছিল বলেও দুর্নীতি দমন কমিশন। রাজধানীতে রমজান মাসে অফিস শেষ করে পরিবারের সাথে বাসে ইফতার করাটা ছিল অনেকটাই স্বপ্নের মতো। তবে তা সম্ভব হয়েছে শুধু মেট্রো রেলের কারণে। খাদ্য বা পানীয় দ্রব্য বহনের উপর নিষেধাজ্ঞা থাকলেও রমজান উপলক্ষে রোজাদারদের ইফতারের জন্য 250 মিলিলিটার পানি বহনের অনুমোদন দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন শুভ খান। ইফতারের বাকি মাত্র 40 মিনিট। রাজধানীর মতিঝিল এলাকা, ব্যাংকপাড়ার দৃশ্য এটি। অফিস শেষ, এখন সবার ব্যস্ততা মেট্রো রেলের দিকে। পবিত্র রমজানের প্রথম দিনে প্রিয় স্বজনদের সাথে ইফতারে অংশ নিতে বাসায় যেতেই সবার এই ছুটে চলা। কয়েক বছর আগেও উত্তরা মিরপুর থেকে মতিঝিল এলাকায় আসা যাওয়ায় জ্যামে বসে থাকতে হতো কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা। সেই বাস্তবতায় রমজান মাসে অফিস শেষ করে পরিবারের সাথে বাসায় গিয়ে ইফতার করাটা ছিল অনেকটা স্বপ্নের মতো। তবে এখন তাদের কাছে মেট্রো রেল যেন আশীর্বাদের মতো। আমার বাসা হচ্ছে মোহাম্মদপুর, এই রোড দিয়ে যদি আমি যাই ইফতার আগে পৌঁছানো পসিবল না। আমার দেখা যায় মেট্রোতে যাই, বাকিটুকু আমি আমার গাড়ি আগে পাঠিয়ে দিই। যে মানুষগুলা সৌভাগ্যবান যারা মেট্রো রেলে উঠতে পারছে, তাদের জন্য এখন পরিবারের সাথে যে ইফতার করার সৌভাগ্য হয়েছে, সেটা একটা ঈদের আমেজ সৃষ্টি করেছে। এটা সারাক্ষণ যেন না হয়, কারণ ক্লিনলিনেসের জন্য ভিতরে যে খাবার অ্যালাউ করে না, এটাতে আমরা সবাই খুব খুশি। আমরা তো আগে কখনো ইফতার বাসায় করব এটা কখনো কল্পনাও করতে পারিনি। নির্দেশনা অনুযায়ী মেট্রো রেলে কোনো ধরনের খাদ্য বা পানীয় দ্রব্য বহন করার উপর নিষেধাজ্ঞা থাকলেও এই রমজান উপলক্ষে রোজাদারদের ইফতারের জন্য শুধুমাত্র 250 মিলিলিটার পানি বহনের অনুমোদন রয়েছে, যে বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন যাত্রীরা। অনেকেই আছেন যাদের ইফতার করতে হয়েছে মেট্রো রেলেই। নির্দিষ্ট পরিমাণ পানি পরিবহনের সুবিধা থাকায় মেট্রো স্টেশনে বা মেট্রোর ভিতরেই ইফতার করতে হয়েছে তাদের। তবে যেখানে সেখানে এসব পানির বোতল বা ইফতার সামগ্রী ফেলে যেন মেট্রো চলাচলে কোনো বিঘ্ন না ঘটে, সে বিষয়টি সচেতন থাকারও কথা বলেছেন কেউ কেউ। রোজা রাখে তাদের জন্য এটা আসলে বিশাল সুযোগ। তারা অনুমতি দিয়েছে এই বলে আপনারা যেখানে সেখানে এই বোতলগুলা ফালাবেন না, কারণ এতে তাদের এই যে সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। পানিটা তো প্রত্যেকেরই দরকার ইফতার করার সময়, এটা বিরাট একটা উপকার। বোতলটাকে যাতে নিরাপদ জায়গায় ফালায়। ইফতার করে আছে ওয়েস্টেজগুলা ফালাবে, এগুলা তো নির্দিষ্ট স্থানে একটা ফালানোর ব্যান থাকা দরকার। মেট্রো রেল চলাচলে রাজধানীবাসীর জীবন চিত্র বদলে গেলেও তাদের দাবি রমজান উপলক্ষে সময়সীমাটা যেন আরো বাড়ানো হয়। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর বাগহাটায় সোনারগাঁ ফিলিং স্টেশন নামে একটি সিএনজি ফিলিং স্টেশনে ভাঙচুর ও কর্মচারীকে মারধরের প্রতিবাদে সেবা দেয়া বন্ধ রেখেছে 22টি ফিলিং স্টেশন। বিকেল 5টার পর থেকে এখনও বন্ধ রয়েছে ফিলিং স্টেশনগুলো। সিএনজি ফিলিং স্টেশন অ্যাসোসিয়েশন নরসিংদী জোন জানায়, দুপুরের আগে গ্যাসের চাপ কম এমন অভিযোগ তুলে একটি ফিলিং স্টেশনে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এ সময় তারা মহাসড়কের আরও কয়েকটি ফিলিং স্টেশনে ভাঙচুরের চেষ্টা চালায়। ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন কর্মচারীরা। দোষীদের দ্রুত আটক ও ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ফিলিং স্টেশন বন্ধ ঘোষণা করা হয়। রোজা শেষে আসবে ঈদ, তাই রোজা রেখে শপিং করা কষ্ট এড়াতে আগেভাগে ঈদের কেনাকাটা সেরেছেন অনেকেই। কেউ এসেছেন ঘুরে দেখতে, কেউ বুঝতে এসেছেন দরদাম, কেউ আবার বাজেটের মধ্যে পছন্দের ঈদ পোশাক কিনতে পেরে খুবই খুশি। ক্রেতার উপস্থিতিতে শপিং মল এবং মার্কেটগুলোতে বেড়েছে ভিড়। ঈদ কেনাকাটা নিয়ে আরও জানাচ্ছেন মুবাশির আহমেদ। ঈদ মানেই নতুন কাপড় পরার আনন্দ আর কেনাকাটার ধুম। এই কেনাকাটার জন্য রাজধানীর ব্যস্ততম স্থান নিউ মার্কেট, গাউসিয়া মার্কেট এলাকা। বড়দের থেকে শুরু করে ছোট বাচ্চাদের কাপড়, বোরখা, কসমেটিক্স সহ প্রয়োজনীয় সব পণ্য সামগ্রী পাওয়া যায় এখানে। বছরের বেশিরভাগ সময় মার্কেটগুলোতে সাধারণের আনাগোনা থাকলেও ঈদের সময় তা বাড়ে কয়েক গুণ। এবারও ব্যতিক্রম নয়। ঈদকে সামনে রেখে কেউ এসেছেন মার্কেট ঘুরে দরদাম বুঝতে, আবার কেউ বাজেটের মধ্যে পছন্দের ঈদ পোশাক পেয়ে খুশি। ঘুরে ঘুরে পছন্দ হয় কিনা, একটা পছন্দ হয়েছে সেটা নিলাম। একটা শার্ট, একটা প্যান্ট কিনেছি। আমার ঈদের ড্রেস কিনে অনেক
ভালো লেগেছে। ঈদের উৎসবে ঈদ উপলক্ষে এসেছি আমরা 3 পিস কেনার জন্য। আমি একটা ড্রেস কিনেছি ঈদের জন্য। মার্কেটের পরিবেশ খুবই ভালো এবং দামগুলোও খুব রিজনেবল। নতুন কাপড় পরার আনন্দ সবচেয়ে বেশি ছোটদের, তাই রোজায় কষ্ট এড়াতে কেনাকাটাও সেরেছেন কেউ কেউ। আমি এখানে আসছি ঈদের শপিং করতে আমার পরিবারের সাথে। আমি লেহেঙ্গা, ব্যাগ কিনেছি। রমজানের রোজা রাখি আপনার গরমের ভিতরে একটা কষ্টসাধ্য হয়ে যায়, এজন্য রমজানের আগে যাতে যে ফ্যামিলি ছোট বড় যারা আছে সবার জন্য কেনাকাটা করে ফেলতে। আজকে কেনাকাটা করতে আসছি আমার বাচ্চার জন্য, আর আমার কিছু টুকটাক শপিং ছিল বাসায়। ঈদ কেন্দ্রিক বেচাবিক্রি তেমন শুরু না হলেও সামনে তা বাড়বে বলছেন ব্যবসায়ীরা। এখানে গঙ্গা 3 পিস গঙ্গা চলতেছে, এগুলো আমরা উঠাইছি, এগুলো মোটামুটি ভালো বিক্রি করতেছি। কালেকশন এইসব বিয়ের টোনা এগুলা ঈদের সময় একটু ভালো চলে। যখন যেটা মানে আনকমন কিছু দেখি তখন সেটাই দোকানে উঠাই। আমাদের এখন সিজন টাইম তো, এখন প্রতিদিনই নতুন মাল আসতেছে। ঠিক আছে, যে এখানে বস্তা আছে, ভিতরে আছে, আর বেচা কিনা অনেকটাই ভালো। যে কেনাকাটার জন্য মানুষ তো টাকা দিয়ে বেরোতে হবে, ওই টাকা দিয়ে বেরোইতে তো মানুষ ভয় পায়, তাহলে মানুষ এই কেনাকাটার জন্য কিভাবে আসবে। এদিকে দর্জিরাও পার করছেন ব্যস্ত সময়। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। পূর্বাঞ্চলে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড এনসিজি রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার বিসিবির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিসির দেওয়া স্লটের কারণে এবার বিপিএল আয়োজনে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিসিবি কর্তারা। রিপোর্ট করছেন মনির হোসেন খান। মিরপুরে বিসিবির 18তম সাধারণ সভা। আইসিসির সভায় যোগ দিতে বিকালে দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি, তাই 1:30টার মিটিং শুরু হলো 12টায়। কিছু রুটিন ওয়ার্কের পাশাপাশি বেশ কিছু নতুন সিদ্ধান্ত এসেছে মিটিংয়ে। সরকারের নির্দেশে পরিবর্তন হচ্ছে পূর্বাঞ্চলে শেখ হাসিনা স্টেডিয়ামের নাম। ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে আসছে পরিবর্তন। টেস্ট ক্রিকেটারদের বেতন ভাতা বাড়ানোর সুপারিশ। আপনারা জানেন যে একটা সার্কুলার হয়েছে ফ্রম গভর্নমেন্ট, হ্যাঁ, সেটার পরিপ্রেক্ষিতে আমরা শেখ হাসিনা স্টেডিয়ামের নাম চেঞ্জ করে আমরা যেটাকে বলা হবে এখন এনসিজি, ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। বেশ কিছুদিন আগে ওদের শেষ স্যালারিটা রেজ করার ব্যাপার হয়েছিল এবং এবারও আমরা কিছু স্যালারি রেজ করার প্রপোজ করেছি। বিশেষ করে আমরা টেস্ট ক্রিকেটারদের প্রোটেকশনের ব্যাপারটাকে প্রাধান্য দিয়েছি, যারা টেস্ট ক্রিকেট খেলে, বিশেষ করে শুধু টেস্ট ক্রিকেট খেলে। শিরোপা জয়ের স্বপ্ন দেখিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে টাইগাররা ফিরেছে ব্যর্থতার ডালি হাতে। এ বিষয়ে আলোচনা হয়েছে। ক্রিকেটারদের ব্যর্থতা পর্যালোচনা করতে আলাদা মিটিং করতে চান নাজমুল আবেদিন ফাহিম। শুধু এই বিষয় নিয়ে আমরা একদিন পুরোটা দিন আলোচনা করব, আমাদের আর কোনো বিষয় থাকবে না। সেই দিন আমরা শুধু জাতীয় দল নিয়ে আলোচনা করব, জাতীয় দলে আমাদের কিভাবে কি করা উচিত, জাতীয় দলকে সাজানোর জন্য নিচে কিভাবে আমাদের সাজানো উচিত, সার্বিক ব্যাপারটাকে কিভাবে আমাদের দেখা উচিত, আর অন্য কোনো এজেন্ডা থাকবে না, শুধু জাতীয় দল নিয়ে একদিন আমরা আলোচনা করব। এটা সবাই উপলব্ধি করছেন যে আমরা জাতীয় দলটা ভালো করা মানেই সব কিছু ঠিক থাকা। জাতীয় যদি ভালো না করে, আমরা যদি যাই করি না কেন, যতই সাকসেসের গল্প এখানে ওখানে বলি না কেন, আসল কাজটা হয় না। কিন্তু জাতীয় দলকে ভালো করতেই হবে। সে কারণে সেটা নিয়ে আমরা আলাদাভাবে একটা পুরো দিন আলোচনা করব। অনেকেরই অভিযোগ বিপিএল এর কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিতে পারেনি দল, অথচ এবারের বিপিএলে ফ্র্যাঞ্চাইজি কেলেঙ্কারিতে সারা বিশ্বে মাথা হেট বিসিবির। ইফতেখার রহমান মিঠু জানালেন আইসিসির স্লটের বাধ্যবাধকতা ছিল। ফাহিম স্বীকার করে নিলেন ব্যর্থতা। একটা স্লট আমরা ইন্টারন্যাশনালি আমরা জানিয়ে দিয়েছিলাম আইসিসিকে যে আমরা ওই সময় এই স্লটটা ইউজ করব। এখন যদি দেখেন এটা ক্যাচ 29 সিনারিও, না করলেও প্রবলেম, করলেও তো দেখছেন প্রবলেম তো হয়ে গেছে, এটা আমরা কেউ ডিনাই করতে পারছি না। আমিও ডিনাই করব না যে প্রবলেম হয়নি। মিঠুর মতো আমরা এটা ভালো করেছি, এটা ভালো করেছি, এটা ভালো করেছি, এটা আমি বলতে যাবো না, কারণ ভালো করার জন্য আমি এখানে এসেছি। সো দ্যাট ক্যানট বি বলার মতো কোনো কিছু না। খারাপ যেটা হয়েছে সেটা যেন ভবিষ্যতে না হয় সেই ব্যাপারে আমরা সচেতন থাকবো। এই ব্যাপারে একদম 100। সভায় কোচদের সঙ্গে নতুন চুক্তির আলোচনা হয়েছে। ফিল সিমন সহ কোচিং স্টাফদের 2027 বিশ্বকাপ পর্যন্ত রাখার পরিকল্পনা পিসিবির। সেখানে হয়তো মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানি। বাংলাদেশকে অস্থিতিশীল করতে পলাতক একটি দল সর্বাত্মক চেষ্টা করছে অভিযোগ ডক্টর ইউনূসের। চ্যালেঞ্জ উতরাতে পারবেন ডক্টর ইউনূস, আশা আরেক নোবেল জয়ী অমর্ত্য সেনের। আলোচিত চ্যারিটেবল মামলার দণ্ড থেকে খালেদা জিয়াকে খালাসের রায় আপিল বিভাগেও বহাল। হয়রানি করতেই মামলা, দাবি আইনজীবীদের।
প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক পদে ফলাফল বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত, নিয়োগে বাধা দেখছেন না আইনজীবীরা। দু একদিনেই ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক হবে, বাণিজ্য উপদেষ্টার আশ্বাস। খাদ্যপণ্যে ভেজাল হলে ছাড় নয়, হুঁশিয়ারি শিল্প উপদেষ্টার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews-এ সাবস্ক্রাইব করুন, youtube.com/banglavisionnews-এর সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই। শুভরাত্রি। শুভরাত্রি।